কিরে দোস্ত, তোর প্রেয়সী আসছে আর তুই মুখ ভার করে বসে আছিস? প্রথমে তো তোর প্রেয়সী অন্য কাউকে মনে করেছিলাম, কে জানতো আমার ভোলা ভালা বোন হবে। কাজ শেষ। ওরে মানব কেমনি একটু বল। আগে যখন আমার সাথে রাগ করে কথা বলতো না, আমি তখন চকলেট আর ফুল এনে দিতাম। এত সহজ? এত সহজ? ওরে নিজে মানিয়ে দেখা, আমার কাছে সাহায্য চাইবি না। বলে আদনান উঠে চলে গেল। এয়ারপোর্টে যেতে হবে আলোকে আনতে। আদনান, নীর আর আনোয়ার যাবে আলোকে নিতে। প্লেন থেকে নেমে আলো হাঁটা শুরু করলো। আনোয়ার বলেছিল নিতে আসবে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়েছিল আনোয়ার চৌধুরী। আলো নিজের বাবাকে দেখে জোরে হেঁটে তাকে জড়িয়ে ধরল। আনোয়ার চৌধুরীও আলোকে জড়িয়ে ধরল। কতদিন পরে মেয়েকে দেখছে। আদনান এসে আলোকে জড়িয়ে ধরল। তারপরে আলো সুটকেস নিয়ে হাঁটা ধরল। নীর গাড়ি থেকে বের হয়নি, গাড়িতেই বসেছিল। একটু পরেই তারা চলে আসে। আলো সামনের সিটে বসে ড্রাইভ করবে আনোয়ার চৌধুরী, পেছনে আদনান আর নীর বসলো। আলো এখনো নীরকে দেখেনি। লুইসকে কল করে জানিয়ে দিল সে পৌঁছে গেছে। সামনের আয়নায় তাকাতেই নীরকে দেখলো। নীরও তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচোখি হয়ে গেল। আলো চোখ নামিয়ে নিল। তার অনুভূতিগুলি আবারও মনে নাড়া দিচ্ছে। বাড়িতে পৌঁছে আলো গাড়ি থেকে নামে। আসমা তারা গেটের সামনে দাঁড়িয়েছিল। মাকে দেখে আলো নিজেকে সামলাতে পারে না। হুমড়ি খেয়ে মায়ের বুকে চলে যায়। মাকে জড়িয়ে ধরে মনে হচ্ছে কত যুগ মাকে দেখেনি। আসমা তারা আলোকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। সবাই আলোকে বাহবা দেয়। রেহানা বেগম বলেন, আন্টি, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। আলো উপরে নিজের রুমে যায়। কত বছর দেখেনি নিজের প্রিয় রুম। নিজের রুমের মতো শান্তি কোথাও নেই। এত ভালো লাগছে। আলো গোসল করে এসে একটা লং গাউন পরে, নীল রঙের সাথে একটা হিজাব পরে নেয়। কত শত কথা বলা বাকি আছে। খুশিতে নীলের কথা মনে নেই আলোর। নিচে এসে খাওয়া দাওয়া করে আলো। কাল থেকে হসপিটাল যেতে হবে। আসমা তারা আলোকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। অনেকদিন পরে আলোর ক্ষুধা মেটেছে মনে হচ্ছে। আস্তে আস্তে সবাই বিদায় নিতে থাকে। আলোর মনে হচ্ছে তার জীবন পরিপূর্ণ হয়েছে অনেক দিন পরে। ভালোবাসার মানুষগুলো সত্যি অনেক প্রিয় আমাদের কাছে। আলো নিজের রুমে এসে ঘুমিয়ে যায় অনেক শান্তিতে। আলো আজকে আনোয়ার চৌধুরীর সাথে হসপিটাল যাচ্ছে। আলোর স্বপ্ন পূরণ হয়েছে। হসপিটালে পৌঁছে আলো নিজের কক্ষে যায়। বাহিরে পেশেন্ট রয়েছে কিছু, সেগুলো কে দেখবে আজকে। আনোয়ার চৌধুরী সব বুঝিয়ে দিয়েছেন। তিনি নিজ কক্ষে চলে গেছে। তার জন্য অনেক পেশেন্ট অপেক্ষায় রয়েছে। টানা 3 ঘন্টা পেশেন্ট দেখার পরে একটু সময় পেল আলো। সে ঘুরে ঘুরে হসপিটাল দেখছে। আগে এসেছে কিন্তু ভালোভাবে দেখেনি। সন্ধ্যার পরে আনোয়ার চৌধুরী আর আলো বাড়িতে গেল। আলো কিছু পেশেন্ট দেখে হাঁপিয়ে গেছে। বাড়ি এসে আলো গোসল করে নেয়। যা গরম পড়েছে, মনে হচ্ছে মরুভূমিতে বসবাস করছে। গোসল করে নিচে আসে আলো খেতে। অনেক ক্ষুধা লেগেছে ওর। খাওয়া শেষে রুমে আসে। আজকে যতই কাজ করুক না কেন তার তাও শান্তি লাগছে। বেশ কিছুদিন কেটে গেছে। কি লাগাইছো মা? বিয়ে না করলে কোনো সমস্যা আছে? মা আর কয়েকদিন সময় দাও। মা, ভুলভাল ভেবো না। অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। বাই মা। নীর বেরিয়ে এলেও বাড়ি থেকে সোজা গাড়ি নিয়ে তালুকদার ইন্ডাস্ট্রিতে চলে গেল। নীর নিজের অফিস রুমে এসে বসলো। কাজ আছে অনেক। আলোর সাথে কথা হয়নি তো? সে আমাকে পাত্তাই দিচ্ছে না। নীর হসপিটালে কল করে। হ্যালো ডক্টর, আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে। জি, কিন্তু আমি তো যেতে পারবো না। একটা অপারেশন করতে হবে। আমাদের নিউ ডক্টর আরও চৌধুরী, তাকে পাঠিয়ে দিই। যে সমস্যা নেই। নীর যা ভেবেছিল তাই হলো। অনেক খুশি লাগছে নীরকে। হসপিটাল। আলো হসপিটাল থেকে বের হয় তালুকদার ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য। তার সিনিয়র ডক্টর আলফাজ হোসেন তাকে যেতে বলেছে। কার কি সমস্যা হয়েছে তাই। এখান থেকে তালুকদার ইন্ডাস্ট্রির 20 মিনিট হেঁটে যেতে একটা রিক্সা নিয়ে আসলো আলো। আলো লিফটে করে 4 তলায় গেল। পেশেন্টকে আলো জানে না। আলো অফিস রুমে প্রবেশ করে অবাক, কেননা নীর চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে। নীরের কি হয়েছে? আলো ধীরে ধীরে নীরের সামনে গেল। তারপর জিজ্ঞাসা করলো, পেশেন্ট আপনি? জি। তো কি সমস্যা দ্রুত বলুন। বুকের বাম পাশে হাত রেখে। এখানে প্রচুর ব্যথা করছে, কি করতে পারি বলেন? আলো দ্রুত নীরের কাছে যায়।
কি সমস্যা? কবে থেকে বুকে ব্যথা করছে? যেদিন থেকে মিস আলো চৌধুরী আমাকে ছেড়ে গেছে। কি ফাও কথা বলছেন? কোনো সমস্যা না থাকলে বলেন, চলে যাই। বেশি বড় হয়ে গেছিস, আমাকে পাত্তা দিচ্ছিস না। বড় হওয়ার কি আছে? আমি গেলাম, আপনার ফাও কথা শোনার টাইম নেই আমার। আলো বের হতে যাবে তখন নীর এসে আলোর সামনে দাঁড়ায়, দেখুন, বলতে না দিয়ে। দেখার জন্যই তো ডেকেছে, বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমার যেতে দিন, পেশেন্ট দেখার সময় হয়ে গেছে আমার। তো বলো, আবার দেখা করবা কবে চান? এই আপনার জান কে হেম? এমন ফাও কথা একদম বলবেন না। আলো নীরকে ধাক্কা মেরে চলে যায়। নীর তাল সামলাতে না পেরে পিছিয়ে যায় খানিকটা। কোথায় যাবে প্রেয়সী? আমার কাছে তো তোমাকে ধরা দিতেই হবে। নীর তালুকদারকে পাগল করেছো, এখন নিজেই পিছু হটছ। আলো, আমার সাথে এমন কেন করছো? আপনি জানেন না, আমাকে তো ভালোবাসেন না। আমি মানছি একটা ভুল করেছি, তবুও এমন কেন করছো? ভুল? আমার ছোট্ট হৃদয় ভেঙে দিয়েছেন আপনি, তবুও ভালোবেসেছি। আপনার উপর কখনো অভিযোগ করিনি। আপনি আমাকে ভালোবাসেন না তো পথ ছাড়েন। সত্যি বলছি আলো, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। মিথ্যা? মিথ্যা কেন বলছেন? আপনাকে এক পলক দেখার জন্য আমি বেকুল হয়ে গিয়েছি, আর আপনি কি করেছেন? ফিরিয়ে দিয়েছেন আপনি আমায়। তুমি ভাবো, তোমাকে সেদিন যদি বলতাম ভালোবাসি, তুমি যেতে ইংল্যান্ডে পড়তে বলো, উন্নত মানের ডাক্তারি পড়তে, তো তোমাকে যেতেই হতো। আদনান একবার বলছিল তুমি বাইরে পড়তে চাও। ভাইয়া তো জানতো আমি বলেছি, কিন্তু যাওয়ার সাহস ছিল না। তোমাকে ভালোবাসি বলতে গিয়েও থেমে গিয়েছি, যার কারণে তুমি ভুল বুঝেছো এবং তোমার মধ্যে জেদ তৈরি হয়েছিল আমাকে না দেখার, তাই সিদ্ধান্ত নিয়ে ফেললে। তো আপনার প্রেয়সী? সেটা তো তুমি, তোমার ভাইও জানে তুমি আমাকে ভালোবাসো। শিট, ভুল করে ফেললাম, প্রেম করতে পারলাম না। কেন, এখনো করতে পারো, কোনো সমস্যা? আলোর একটু কাছে এসে বলল নীর। আমি একজন ডক্টর, কত পেশেন্ট আসবে, জটিল সমস্যায়ও পড়তে পারি। আমি পেশেন্ট না দেখে আপনার সাথে প্রেম করব? আচ্ছা বাড়ি যাও। প্রপোজাল না দিলে আপনার প্রেয়সী হব না। বলে আলো বাড়ির রাস্তায় যায়। নীর আলোর সাথে কথা বলতে চেয়েছে এই কয়দিন, কিন্তু আলো তাকে বারবার এড়িয়ে গেছে। আজকে না পেরে আলোদের বাড়ির সামনে অপেক্ষা করছিল নীর। তালুকদার ইন্ডাস্ট্রির মালিক একটা মেয়ের জন্য এসব করছে, মানুষ জানে হাসবে, তাতে নীরের কিছু যায় আসে না। আলো সন্ধ্যার দিকে বাড়ি আসছিল, তখনই নীর আলোর পথ আটকায়। আলো প্রথমে ভয় পেলেও নীরকে দেখে একটু ভালো লাগে। আলো চলে যেতে নিলেই উপরোক্ত কথাগুলো হয় তাদের মাঝে। আলো বাড়িতে এসে গোসলে যায়, গরম লাগছিল তার। অনেক সময় ধরে শাওয়ার নেই আলো। নীরের ব্যাপারে কি না কি ভেবেছে, ভালোবাসে বলেই তো কল্পনা যে আছে তাকেও সহ্য করতে পারেনি, বরং সেটা যে নিজেই ছিল। আলোর এখন নিজের উপর রাগ হচ্ছে, নিজের নীরের কল্পনায় রয়েছে, আবার নিজেকেই সহ্য করতে পারছে না। ছি আলো, তুই এমন হয়ে গেছিস কেন? রাতে আলো নীরের সাথে কথা বলে। আলোর ভাবতেই ভালো লাগছে নীর তাকে ভালোবাসে। আলোর লজ্জা লাগছে, নীর কি বললো তারা প্রেম করবে? সত্যি প্রেম করবে আমার সাথে? নীর আর আলো একটা রেস্টুরেন্টে বসে আছে। নীর অরেঞ্জ জুস আর চিকেন স্যুপ ওয়াটার দেয়। আলোর তো খুব ভালো লাগছে, কিন্তু নীর এখনো আলোকে প্রপোজ করেনি। আলোর নীরকে মারতে মন বলছে। খাবার আসলে আলো খাওয়া শুরু করে। আলোর জায়গায় এখন অন্য ডক্টর রয়েছে, তাই কোনো সমস্যা নেই। নীর খাবারের বিল পরিশোধ করে আলোকে নিয়ে রেস্টুরেন্টের বাহিরে আসে। নীর বুঝতে পারছে আলো কি চায়, তবুও না বোঝার ভান করে আলোকে নিয়ে রিস্কায় ওঠে। একবার আলো নীরকে বলেছিল সে রিস্কায় করে প্রিয় মানুষের হাত ধরে ঘুরতে চায়। আলো একটু অবাক হয়, সে তো অনেক বছর আগের কথা। নীরের এখনো মনে আছে? আমরা কি বাড়িতে না বলে এভাবে চুরি করে ঘুরবো? মাত্র তো এক সপ্তাহ হলো, প্রেম আর করবে না? বাড়িতে বলি তারপরে প্রেম করব? না, কিছুদিন পরে বলবো। আপনি প্রেম করছেন, কিন্তু এখন আপনার প্রেয়সীকে প্রপোজ করলেন না। সবসময় কি ছেলেরাই প্রপোজ করবে? তুমি করতে পারো না? প্রশ্ন করলে কি এমনি বলে? দুবার প্রপোজ করেছি, ফিরিয়ে দিয়েছেন। তো আপনি প্রপোজ করবেন, তার কিছুদিন পরে বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে যাবেন। নীর একটা বোকা হাসি দিয়ে বলে, ও, তুমি তো প্রপোজ করেছিলে। দেরি আছে, এই 5 বছর প্রেম করব আমরা। কি এতদিন? তাহলে তো নীলের খালা অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। দিলে দিল, আমার কি? আদনান রাগ করে আলোর রুম থেকে বেরিয়ে যায়। আলোর হাসি পাচ্ছে। কেমন কথা, নীলা আর আদনান অনেক সুন্দর, মানাবে তাদের। নীলা নিতান্তই ভালো মেয়ে, সবাই মেনে নেবে। আমি আজকে হসপিটালে আর যাইনি, বেশি পেশেন্ট নেই, তার সমস্যা হবে না।
রাতে খাওয়া দাওয়া করে উপরে আসি, নীরের সাথে কিছু সময় কথা বলি, তারপর বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে রাতের আকাশটা অনুভব করি। নীর যদি থাকতো তাহলে তার কাঁধে মাথা রেখে রাতটা কাটাতাম, কিন্তু তা তো সম্ভব না। বারান্দার গেটটা লাগিয়ে লাইট অফ করে দিলাম। ঘুমোতে যাব, তখন রিমা কল দিল। হ্যালো, সব শেষ। কি হলো এমন করে বলিস কেন? কি হয়েছে জান্টুস? বাবা আমার বিয়ে ঠিক করেছে 1 মাস পরে। তাহলে শেষ হলো কেমনে? সব তো শুরু। যদি আমার কফি শপ বন্ধ করে দেয়, জানিস তো আমার ছোট থেকে স্বপ্ন ছিল। এখন যদি বলে বাইরে যে কাজ করতে হবে না। তোরে দেখা গেল, পছন্দ হইলো, আর আমারে বললি না? আর তোর ফিউচার বরের কাছে বল কথাটা, ঘুমাইতে দে আমারে। রাগ করস কেন? আমিও জানতাম না। বাবা এসে বলল রেডি হো, তোকে দেখতে আসছে। ছেলে কেমন দেখতে? অনেক স্মার্ট। আমি তো ক্রাশ খাইছি, বিয়ে করলে তাকেই করব। তুই একটু আগে কি বললি? কই কিছু না, বিয়ের দাওয়াত দিলাম, চলে আসবি। কার্ড না দিলে যাবই না। ওকে। রিমা কল কেটে দিল। কেমন মেয়ে, বললো বিয়ে করবে না, 2 সেকেন্ড লাগলো না কথা ঘোরাতে, বিনা কারণেই আমার ঘুমাইতে দিল না। ধুর। নীর আলোর সাথে কথা বলে বসে আছে, ভালো লাগছে না। আলো ঠিকই বলেছে, বিয়ে করে নিলেই ভালো হয়। মাকে জানালে তো পারলে এখনই বিয়ে দিয়ে দেবে, তাও ভালো। নীর মুস্কি মুস্কি হাসছে আলোর কথা ভেবে। রেহানা বেগম যে রুমে এসেছে খেয়াল করেনি। রেহানা বেগম নীরকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, তারপরে বলল, মেয়েটাকে চেনা নাকি অচেনা? নীর কথাটা শুনে চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে তার মা তার দিকেই তাকিয়ে আছে। মানে কোন মেয়ে? যার কথা ভাবছো এখন, জলদি বলে বিয়ে দিয়ে দিব। মেয়ে হলেই হলো, যে হয় হোক। মা, মেয়েটাকে চেনো তোমরা? আর বললে এমনিতেই বিয়ে দিবে তোমরা? তো বলে ফেল, না হলে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, আর না শুনবো না। নীর ভাবছে বলবে কি বলবে না, তার মা এমন কেন। আলো? আসমার মেয়ে আলো। তো কি অন্য আলো? ওকে কাল আসমাকে যে বলবো আমার বা তোর বাপের কোনো সমস্যা নেই। এত তাড়াতাড়ি? বুড়া হওয়ার পর বিয়ে শাদী করবি ভাবছিস? কোনো কথা নাই, ঘুমা নাই, আলোকে নিয়ে এনে দিব। লাগাম ছাড়া কথা বাদ দাও আর যাও। রেহানা বেগম খুশি মনেই চলে যায়। আলোকে ভালোই লাগে তার ছেলের বউ বানাতে, কোনো সমস্যা নেই তার। প্রেয়সী, শেষ পর্যন্ত তুমি আমার ফুলে, তুমি আমার ভোরের আলো, তোমাকে পাশে চাই সব সময়। ভালোবাসি প্রেয়সী। আজকে রিমার বিয়ে, তারা দেখে যাওয়ার কিছুদিন পরেই আগ পড়িয়ে গিয়েছে। এখন সুন্দর করে বউকে ঘরে তুলবে। রিমা দেখতে খারাপ না, উজ্জ্বল শ্যাম বর্ণের মায়া ভরা মুখ, যে কেউ দেখলে পছন্দ করবে। আমি রিমার সাথে ওর রুমে বসে আছি। রিমার বাবা রাহান রহমান সব দেখছে বাইরে। রিমার মা নেই, অনেক আগেই মারা গেছে। রাহান রহমান কোনো কমতি রাখেননি নিজের একমাত্র মেয়ের বিয়েতে। নীলাও আমাদের সাথে বসে আছে, সে এখনো জানে না আমি জানি যে সে আমার ভাইয়ার সাথে প্রেম করছে। রিমা কিছু খেয়ে নে, একটু পরে বর পক্ষ আসবে। যতটুকু জেনেছি রিমার বর পুলিশে জব করে, মাহতাব হোসেন রিমার বরের নাম। রিমা অনেক ভয়ে আছে, মাহতাব অনেক ভালো ছেলে, এমন ছেলে পাওয়া যাবে না খুঁজলেও। রাহান আঙ্কেল বলেছিল এটা, আমিও বিশ্বাস করেছি, কেননা তিনি তার মেয়েকে অনেক ভালোবাসেন। বাইরে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আদনান ভাইয়া দেখছে সবটা একদম নিজের বোনের মতো করে। রিমাকে আদনান ভাইয়া আরেকটা বোন মনে করে। তালুকদার পরিবারও এসেছে, নীর আদনানের সাথে সবটা দেখছে। রাহান আঙ্কেল রুমে আসলেন, এসে বললেন, আমার ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে, তার বিয়ে হয়ে যাচ্ছে, ভালোভাবে থাকবে ওখানে। এখন থেকে ওটাই তোমার পরিবার, আপন করে নেবে। বাবা, তুমি কি আমায় পর করে দিচ্ছ? তোমাকে ছাড়া থাকবো কি করে? তুমি কি আসতে চাইলে ওরা কি রাখতে পারবে ওখানে? মাহাতাব বলেছে তুমি যখন আসতে চাইবে তোমাকে নিয়ে আসবে। আচ্ছা, আমি গেলাম। রাহান রহমান বাহিরে চলে যায় রুমের। সে নিজেকে সামলাতে পারবে না, আর মেয়ের সামনে এত বছর রিমাই তো ছিল তার সব, সেও চলে যাচ্ছে। বরপক্ষ চলে এসেছে, সুন্দরভাবে তাদের আপ্যায়ন করা হয়। আমার গেটে থাকার কথা ছিল, আমার একমাত্র বান্ধবীর বিয়ে বলে কথা, কিন্তু নীর তালুকদার নিষেধ করে দিয়েছে আমায়, বলেছে যাওয়ার দরকার নেই। খাটাস একটা। রিমার বিদায়ের সময় রিমা অনেক কান্না করেছে, কোনোভাবে বুঝিয়ে তাকে নিয়ে গেল তার শাশুড়ি। মনে হলো কিছুটা বিরক্ত, তবু মুখ ফুটে কিছু বলল না। মাহতাবের বাবা মাহবুব হোসেন অনেক খুশি মনে হলো, মূলত তার জন্যই কেউ কিছু বলতে পারেনি। তিনিও গ্রহণ করে নিলেন সাদরে। রিমা কারে উঠল,
আমার যাওয়ার শখ ছিল, তবুও যাওয়া হলো না। খাটাস লোক একটা, আমায় ছেড়ে নাকি থাকতেই পারবে না। তাহলে এতদিন থাকলো কেমন করে? খাটাস কোথাকার। নীর আমার পাশে এসে দাঁড়িয়েছে, খেয়াল করিনি আমি। আর কিছুদিন পরে তুমি আমার হয়ে যাবা, বুঝছো? তখন যে কি হবে? কি হবে? বিয়ে করে দেখে তারপর বুঝবা। বলেই চলে গেল। রেহানা আন্টি এসেছিল বলতে কিছুদিন পর। কারো আপত্তি নেই কোনো। কিছুদিন পর আগ হবে আমাদের, তারপর ধুমধাম করে বিয়ে দেবে, এটাই সিদ্ধান্ত নিয়েছে সবাই। আলো, আমি একটা ভালো ছেলে, তো তো লাইন লেগে গেছে, আমারটাও সেট করে দে। বড় ভাই হয়ে কি আউল ফাউল কথা বলছো তুমি? তোমারটা তুমি দেখো, আমি নেই। তোর না হেল্প করলাম নীরের সাথে সেটিং করতে। ওকে চলো এখন নেই বলি তাহলে। বাবা মা নিচে সোফায় বসে ছিল, ভাইয়াকে টেনে বাবা মায়ের সামনে আনলাম। এনে বললাম, মা বাবা তোমাদের ছেলে কিছু বলতে চায়। তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আদনান বাবা কি বলবে? মা আসলে পরিবেশটা অনেক সুন্দর। রাস্তার পাশে বসার জন্য বেঞ্চ ছিল, সেখানে গাড়ি থামায়নি। আমরা নেমে বেঞ্চে বসি। আমার যখন খারাপ লাগে এখানে আসি। পাশে দেখো কাঠগোলাপ গাছ। পাশেই মস্ত বড় একটা কাঠগোলাপ গাছ, থোকায় থোকায় ধরে আছে কাঠগোলাপ। এত সুন্দর যে কি বলবো আমি। আমি নিচে পড়ে থাকা কাঠগোলাপ কুড়িয়ে আনি। কাঠগোলাপ আমার অনেক পছন্দের ফুল, সব ফুলই ভালো লাগে। নীর এক থোকা কাঠগোলাপ পেড়ে আনে। আমি জানতাম না নীর ভাইয়া গাছে উঠতে পারে। কাঠগোলাপ পেড়ে এনে আমার সামনে ধরে হাঁটু গেড়ে বসে, তারপর বলে, তুমি কাঠগোলাপ হয়ে ফুটো, রোজ আমার আঙিনায়। আমি আমার ভালোবাসায় রাঙিয়ে দিব তোমায়। আজকে আমার বিয়ে। তারপর থেকে নীরের সাথে থাকতে থাকতে সময়টা স্রোতের মতো চলে গিয়েছে। আমার ভালোবাসা আজকে পূর্ণতা পেতে চলেছে। হাজারো প্রেমিক প্রেমিকার স্বপ্ন একসাথে যে সারা জীবন থাকার। আমি তার প্রেয়সী, সে সত্যিই তার প্রেয়সীকে আপন করে নিবে, আগলে রাখবে, ভালোবাসবে। জীবনের সব আশা পূরণ হলো। প্রাপ্তির যে শান্তি, সেটা তো ভালোবাসলেই বোঝা যায়। যেমন মা সন্তানকে 9 মাস পুরো দুনিয়ার আলো দেখায়, নিজে কষ্ট সহ্য করে, তারপর তার প্রাপ্তি ভরা যে হাসি, সেই হাসিতে হাজারো ব্যথা ভুলে যায়। নীর কথা রেখেছে। আজকে ভীষণ খুশি আমি। রিমা আমার পাশে বসেছিল। কিছু মাস আগে আদনান ভাইয়ার আর নীলার ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। নীলার মা চায়নি ধুমধাম করে বিয়ে দিতে, কারণটা অজানা। নীলাকে ভাবি বলতে পারিনি আমি। কেমনে বলবো, সম্ভব নাকি? রিমা বলে, কি আলো, তোরও বিয়ের সানাই বেঁচে গেল। পা 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 পা। মজা নেস, যা নিয়ে নে। প্রেম করলি, তারপর বিয়ে করলি, আর আমরা ফুটা কপাল, একটাও করতে পারলাম না। মাহাতাব ভাইয়া জানতে পারলে মাইর দিবে। জামাইয়ের লগে প্রেম করার সমস্যা কি? বিয়ের পর তো আমি জমিয়ে প্রেম করব। জীবনে আজ দ্বিতীয়বার শাড়ি পরলাম আমি। শাড়ি কেউ পরে? লাল রঙের বেনারসি শাড়ি, কারু কাজ করা, সুন্দর সোনালী রঙের। এমন করে কেউ বিয়ে করে? গরম লাগছে খাটাস লোকটার জন্য পরতে হয়েছে আমাকে এটা। শাড়ি তারই পছন্দ। কিছু সময় পরে রেহানা আন্টি, নিসার আঙ্কেল, মা বাবা আসলো রুমে। কাবিন করা হলো। দিনমোহর 1,01,000 টাকা ধার্য করা হয়েছে। বাবা আমার বিয়ে পড়ালেন। মা বাবাকে ছেড়ে যেতে হবে, কেমন যেন লাগছে আমার। বিয়ের পর প্রত্যেকটা মেয়েই নিজ চিরচেনা পরিবারকে ছেড়ে অপরিচিতদের সাথে যায়। সময়ের সাথে তারাই সব থেকে বেশি আপন হয়ে যায়। ছোটবেলার কিছু স্মৃতি থেকে যায় সব সময়। জীবন উপভোগ করতে হয়, কারণ আজ আছি তো কাল নেই। নীরের রুমে বধূ সেজে বসে আছি আমি। চারিদিকে কাঠ গোলাপ আর গোলাপের সংমিশ্রণে সাজানো। সবাই নাকি বিয়ের পরে অনেক অপেক্ষা করে, কিন্তু আমাকে বেশি অপেক্ষা করতে হয়নি। ঠিক 10টার সময় নীর আসলো রুমে। আমার বুকে ধমধম ড্রাম বাজছে মনে হচ্ছে। এমন মনে হচ্ছে কারণটা নীর আমার বর হয়ে গিয়েছে, তাই টেনশন হচ্ছে। যেখানে অপারেশন করার সময় এতটা টেনশন হয় না, কাটা ছেঁড়া থেকেও নাকি বেশি ভয়, কি জানি। নীর আমার পাশে এসে বসলো, আমায় দেখলো। আলোর বাচ্চা। আরে রেগে যাচ্ছে কেন? আজকে কি হলো? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। তখন যা বলল, আমি মনে করলাম রুমে আসবো, তুমি ঘুমটা দিয়ে সুন্দর করে বিছানার মাঝখানে বসে থাকবা, তারপরে আমি তোমার ঘুমটা তুলবো, একদম গল্পের মতো করে। তা না, তুমি ঘুমটা তুলে আরাম করে এক সাইডে বসে আছো। ইজ নট ফেয়ার আলো চৌধুরানী। নীর হতাশ হয়ে বসে রইল। এখন কি করব, কি করি? বুঝেছি। আচ্ছা তুমি বাইরে যাও, তারপর আবার এসো, ওকে? যদি কেউ দেখে ফেলে তাহলে তো বিখ্যাত নীর তালুকদারের মান সম্মান যাবে। আমি রাগী লোক নিয়ে তাকালাম।
নীর বাইরে চলে গেল। আমি সুন্দর করে লাভ শেভ করে জায়গাটায় ঘুমটা দিয়ে বসলাম। একটু পরে নীর আসলো, এসে আমার ঘুমটাটা খুললো, খুলে যা বললো, গরম লাগছে না? এত গরমে ভারী ভারী গহনা শাড়ি পরে আছো কিভাবে? যাও চেঞ্জ করো। প্রায় 4 ঘন্টা ধরে এভাবেই আছি। এতটা সময় নজর পড়লো, আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। আজকে রাতটা মাটি করতে পারবো না, তাই সোজা আলমারি থেকে একটা নীল রঙের 3 পিস নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। শাড়ি গহনা খুলে 3 পিস পরে বাইরে এলাম। আসার পরে যা বললো, চল মানে চলো লং ড্রাইভে যাই, অনেক রোমান্টিক হবে, প্রেম প্রেম ভাব আসবে। এত রাতে? কেন নয়? ভয় পাও নাকি মিসেস নীর তালুকদার? এই আলো কাউকে ভয় পায় না। দেখা যাবে। নীর আর আমি চুপি চুপি বাড়ি থেকে বের হলাম। কেউ জানতে পারলে দুজনের একসাথে মাইট দিবে। জামাইয়ের সাথেও পালিয়ে যেতে হচ্ছে, জীবনটাই আমার বেদনাময়। আমি আর নীর একসাথে গাড়িতে উঠলাম। নীর ড্রাইভ করছে, কোথায় যাচ্ছে কে জানে। এই গরমে ভালোই লাগছে লং ড্রাইভ। আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে, অনেক ভালো লাগছে। জীবন সুন্দর, অনেক সুন্দর। প্রেয়সী, বলে প্রিয়, তোমাকে নিয়ে বাঁচতে চাই মরার আগ পর্যন্ত। তুমি কি আমার চলার সাথী হবে? কিতা জিগাও, আমি ছাড়া কে হবে? তুমি বলবে কেন নয়? রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলে আবার আবার ফিরতে চলে যায়। হ্যাঁ, তোমার তো পাওনাই আছে, কলেজের নবীনবরণে দিয়েছিলে না ফ্রিতে, সেটা পাও তো। আমি কি বললাম কেবল, এটা কি বলে ফেললাম আমি? এখন তো 2টা চাইবে, ওর তো মনেও নেই হয়তো। ছি আলো ছি, কি বাজে হয়ে গেছিস। ওয়াও, তোমার ব্রেইন কত শার্প, আমার তো মনেই ছিল না। এখন অনেক লাগবে ফ্রিতে। নাও শুরু করো। আপনার পাওনা তো 2টা ছিল, 2টা বেশি পারবো না। এই যে প্রেয়সী, আমি নিয়ে নিতে পারবো। আমি কোন রকম 2টা দূর থেকে কিসে দিলাম। এখন কি করব আমি? নীর আমার কাছে আসছে, এসে আমার অধরে অধর ছোঁয়ায়। 3 মিনিট পর ছেড়ে দেয়। গাড়ি কখন থামিয়েছে টেরই পাইনি আমি। নীর গাড়ি থেকে নামলো, আমিও নেমে পড়ি। বুঝতে পারি এটা সেই জায়গা যেখানে 2 মাস আগে নীর আমায় প্রপোজ করেছিল। নীর বেঞ্চে এসে বসে, আমিও পিছু পিছু এসে বসি। কিছু সময় নীরবতা পালন করি প্রকৃতির মাঝে। জীবন এত সুখময় মনে হচ্ছে কেন? ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছি বলে। জীবনের সব থেকে খুশির সময় নিজের প্রিয় মানুষটার সাথে থাকা। ভালোবাসি আমি আমার প্রিয় মানুষদের। সবাই খুশিতে থাকুক এবং ভালো থাকুক, সুন্দরভাবে বাঁচুক, এটাই চাওয়া আমার। আমাদের মুখে কোনো কথা নেই। এই নিস্তব্ধ প্রকৃতি আমাদের দুজনকেই ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে। প্রকৃতির মাঝে হারিয়ে যাব আমরা দুজন। একটু পরেই নীর পকেট থেকে একটা রিং বের করে আমার সামনে হাঁটু গেড়ে বসে। আমি অনেক ভাগ্যবান জানো, কারণ আমি তোমাকে আমার জীবনে পেয়েছি। আমি আজ আগামীকাল এবং সারা জীবন তোমার সাথে থাকতে চাই। ভালোবাসি প্রেয়সী, অনেক বেশি ভালোবাসি। নীর রিংটা পরিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। আমার চোখ থেকে জল পড়ছে, দুঃখের নয়, এটা প্রাপ্তির জল, ভালোবাসা প্রাপ্তির এটা।